এই রোমাঞ্চকর কাহিনীর শুরু এক অতীব শক্তিশালী রাজাকে দেখে, যার নাম ছিল কিন। কিনের ছিল বিশাল এক সেনাবাহিনী, আর আজ অবধি সে এটিও যুদ্ধ হারেনি। যখনই তার ইচ্ছে হতো কোনো রাজ্য দখল করার, তখনই সে সেই রাজ্যে প্রবেশ করে আক্রমণ চালিয়ে শত্রুদের হত্যা করত, আর অতি সহজেই পুরো রাজ্য তার দখলে নিয়ে নিত। এইভাবেই একদিন কিন তার বিশাল বাহিনী নিয়ে এক শত্রু রাজ্যের দিকে যাত্রা করল। কিছুক্ষণ ভ্রমণের পর কিন সেখানে পৌঁছে গেলে সেই শত্রু রাজ্যের রাজা তার কাছে এসে জানতে চায় কেন সে তাদের রাজ্যে এসেছে। কিন বলল, আমি তোমার রাজ্য চাই। যদি তুমি বাধা দাও তাহলে এখানে এক ভয়ানক যুদ্ধ হবে, যেখানে আমি তোমাদের সবাইকে ধ্বংস করে রাজ্য দখল করে নেব। কিন্তু সেই রাজ্যের রাজা এত সহজে হার মানতে চায়নি। তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। অবশেষে কিন এক প্রস্তাব রাখে, আমরা আমাদের রাজ্য থেকে একজন করে সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে পাঠাবো, যে জিতবে সেই রাজ্য শাসন করবে। এই প্রস্তাবে রাজি হয় সেই রাজাও। সে তার রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর ও বিশালাকার যোদ্ধাকে ডাকে। তাকে দেখে মনে হচ্ছিল কেউই যেন তার সামনে দাঁড়াতে পারবে না। দ্বিতীয় রাজ্যের রাজা ও সৈন্যেরা নিজেদের যোদ্ধার শক্তি দেখে কিনকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তারা ভাবতে লাগলো কিন আদৌ এর সঙ্গে পেরে উঠবে কিনা। কিন কিন্তু ছিল আত্মবিশ্বাসে ভরপুর। সে তার সৈন্যদের মধ্য থেকে এলিস নামের সবচেয়ে দক্ষ যোদ্ধাকে ডাকলো, কিন্তু আশ্চর্যের বিষয় এলিস এলো না। দীর্ঘ সময় অপেক্ষার পর কিনকে নিয়ে বিদ্রুপ শুরু হয়, কারণ তার নিজের সৈন্যই যেন তার কথা মানছে না। শত্রু রাজা বলেই ফেলে, তোমার সৈন্য বুঝি আসবেই না। কিন্তু ঠিক তখনই এসে হাজির হয় সেই এলিস নামের যোদ্ধা। কিন রেগে গিয়ে চিৎকার করে বলল, তুই সময় মতো এলে না কেন? এলিসের আত্মসম্মান ছিল প্রবল। কিনের এমন কথা শুনে সে ফিরে যেতে চায়। কিন জানতো শুধুমাত্র এলিসই তাকে এই যুদ্ধে জিতাতে পারে, তাই সে অনুরোধ করে এলিসকে থেকে যাওয়ার জন্য। শেষমেশ এলিস রাজি হয়। এবার এক পাশে এলিস, অন্য পাশে শত্রু রাজ্যের বিশাল দেহী যোদ্ধা। দুজন একা একা লড়াইয়ে নামে, কিন্তু অবাক করা বিষয় এলিস এক আঘাতেই সেই দ্বৈতসম যোদ্ধাকে পরাজিত করে ফেলে। তারপর এলিস চিৎকার করে বলে, আর কারো সাহস আছে সামনে এসে লড়ো। কিন্তু কেউই আর সামনে আসে না, কারণ তারা বুঝে গেছে এলিসের শক্তির কাছে তারা অসহায়। অবশেষে শত্রু রাজাও বুঝে ফেলে সে কখনোই এলিসকে হারাতে পারবে না, তাই বাধ্য হয়ে কিনের কাছে আত্মসমর্পণ করে। রাজা নিজ হাতে এলিসকে তার তরবারি তুলে দেয়, কারণ এলিস তার যোদ্ধাকে পরাজিত করেছে। কিন্তু এলিস সেই তরবারি নেয় না, কারণ সে কারোর অধীনে কাজ করে না। তার মধ্যে ছিল প্রবল আত্মগরিমা, এবং সেই গরিমার কারণও ছিল কারণ সে তার দক্ষতা এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে। এলিস চুপচাপ সেখান থেকে চলে যায়, আর কিন সেই রাজ্যটি নিজের দখলে নিয়ে নেয়। এইভাবেই কিন এলিসের সাহায্যে একের পর এক যুদ্ধ জিতে চলছিল। এরপর কাহিনীতে আসে ট্রয় নামের এক রাজ্য। সেখানে এক রাজা বাস করতেন, যার ছিল দুই পুত্র। বড় ছেলের নাম হেক্টর আর ছোট ছেলের নাম মিল্টন। হেক্টর ছিল এলিসের মতোই সাহসী ও বীর। সে বহু যুদ্ধ করে নিজের রাজ্য বিস্তার করেছে। তখন তাদের প্রতিবেশী রাজ্যের সঙ্গে প্রচন্ড উত্তেজনা চলছিল, কিন্তু হেক্টর আর মিল্টন যুদ্ধ চায়নি, তাই তারা সমঝোতা করতে সেই রাজ্যে যায়। প্রতিবেশী রাজ্য তাদের খুব সম্মান দিয়ে গ্রহণ করে। সমস্ত কিছু এত সুন্দরভাবে চলছিল যেন তারা অতিথি। এটা প্রমাণ করে আর কোনো যুদ্ধ হবে না। কিন্তু এখানেই ঘটে মোড় ঘোরানো ঘটনা। সেই প্রতিবেশী রাজার ছিল এক অপূর্ব সুন্দরী স্ত্রী। মিল্টন তাকে দেখে স্তম্ভিত হয়ে যায়। মনে হতে থাকে সে যেন সেই রমণীর প্রেমে পাগল হয়ে গেছে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে হেক্টর ও মিল্টন তাদের সৈন্যদের সঙ্গে রাজ্যে ফিরতে থাকে। কিন্তু হেক্টর জানতেও পারেনি যে তার ভাই মিল্টন সেই রাজার স্ত্রীকে অপহরণ করে সঙ্গে নিয়ে এসেছে। অল্প কিছু সময় পর মিল্টন বাধ্য হয়ে তার বড় ভাই হেক্টরকে সব সত্যি কথা জানায়। হেক্টর এই কথা শুনে প্রচন্ড রেগে যায়, কারণ কিছুক্ষণ আগেই তারা সেই রাজ্যের সঙ্গে মৈত্রী করে ফিরে এসেছে, আর এখন মিল্টন সেই রাজার স্ত্রীকে অপহরণ করে এনেছে। হেক্টর বলল, আমরা তাকে ফিরিয়ে দিতে যাচ্ছি। কিন্তু মিল্টন তখনই বলে দেয়, সে আমাকেও ভালোবাসে, আমরা যেখানে যাব একসঙ্গেই যাব। ভাইয়ের এমন জেদ দেখে হেক্টর আর কিছু বলার ভাষা খুঁজে পায় না। তারা রাজা ও তার স্ত্রীকে নিয়ে ট্রয় রাজ্যের দিকে রওনা দেয়। যখন সেই রাজা জানতে পারেন তার স্ত্রী অপহৃত হয়েছেন, তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন। সেই রাজা আর কেউ নন, বরং কিনের আপন ভাই। কিনও তখন সেখানে উপস্থিত ছিল এবং ভাইয়ের সকথা শুনে ফেলে। কিনের ভাই এখন ট্রয় সাম্রাজ্যে আক্রমণ করে নিজের স্ত্রীকে ফেরত নিতে চায়। কিনেরও এই সুযোগে ট্রয় রাজ্য দখলের ইচ্ছা জাগে, তাই সে তার ভাইয়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। কিনের ভাই বলে, তুমি জিতে পারবে না যতক্ষণ না তোমার সেনাবাহিনীতে এলিস আছে। তাই কিন এবার চেষ্টা করতে থাকে এলিসকে রাজি করানোর, যাতে সে এই যুদ্ধে
অংশ নেয়। কিন তার সৈন্যদের পাঠায় এলিসের কাছে যেন তারা তাকে রাজি করিয়ে নিয়ে আসে, কিন্তু এলিস জানিয়ে দেয় সে তখনই যুদ্ধে যাবে যখন তার মন চাইবে। সে কিনকে পছন্দ করে না, কারণ কিন সবসময় নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। বারবার অনুরোধ করেও যখন কিন তাকে রাজি করাতে পারে না, তখনও সে হাল ছাড়ে না। সে বারবার সৈন্য পাঠায় এলিসের মন বদলাতে। অবশেষে এলিস দ্বিধায় পড়ে যায়। সে ভাবে সত্যিই কি তাকে এই যুদ্ধে অংশ নেওয়া উচিত। সব প্রশ্নের উত্তর পেতে এলিস চলে যায় তার মায়ের কাছে পরামর্শ নিতে। এলিসের মা তাকে বলেন, এই যুদ্ধ অনেক বড় হতে চলেছে, কে জানে তুমি ফিরতে পারবে কিনা, কিন্তু যদি তুমি যুদ্ধক্ষেত্রে মারা যাও তাহলে তোমার নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা হবে, তুমি হয়ে থাকবে চির অমর। মায়ের কথাগুলো এলিসের মনে গেঁথে যায়। সে ভাবনায় ডুবে যায় এবং ঠিকই সিদ্ধান্ত নেবে সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। এদিকে কিন ও তার ভাই বিশাল বাহিনী নিয়ে জলপথে রওনা দেয় ট্রয় সাম্রাজ্যের দিকে আক্রমণ করতে। অন্যদিকে হেক্টর তখন তার পিতার সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, আমাদের উচিত সেই রাজার স্ত্রীকে ফেরত পাঠানো, কিন্তু রাজা রাজি হন না। তিনি বলেন সে মেয়েটিও ইচ্ছায় এসেছে, মেল্টন ও সে এখন একে অপরকে ভালোবাসে, আমি তাদের সম্পর্ক ভাঙতে চাই না। হেক্টর আবার বুঝিয়ে বলেন, কিন আর তার ভাই ভয়ঙ্কর শত্রু, তাদের বিশাল বাহিনী আছে, তারা যে কোনো সময় আমাদের রাজ্যে আক্রমণ করতে পারে। তবুও রাজা তার সিদ্ধান্তে অনড় থাকেন। আসলে তিনি আত্মবিশ্বাসী ছিলেন, কারণ তাদের রাজ্য ছিল উচ্চ ও অটুট প্রাচীর ঘেরা। তিনি বিশ্বাস করতেন যত বড় বাহিনী আসুক না কেন তারা সেই প্রাচীর ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। তিনি হেক্টরকে এই বিশ্বাসেই সান্ত্বনা দিতে থাকেন, কিন্তু হেক্টরের মনের ভেতরে আশঙ্কা দানা বাঁধে। সে ভাবে এক সময় এই প্রাচীরও তাদের বিশ্বাসঘাতকতা করবে আর তাতে অনেক প্রাণহানি ঘটবে। এই সব ভাবতে ভাবতে হেক্টর উদ্বিগ্ন হয়ে পড়ে। এদিকে জলের নিচ দিয়ে এগোতে থাকা কিনের বিশাল বাহিনী ট্রয়ের দিকে ধেয়ে চলেছে। হঠাৎ দেখা যায় এলিসও সেখানে এসে হাজির। সে একাই তার ছোট একটি দল নিয়ে সামনে এগিয়ে যায়। কিন বুঝতে পারে না এলিসের মনে কি চলছে, কিন্তু এলিস অত্যন্ত সাহসিকতার সঙ্গে উপকূলে নেমে ট্রয়ের সৈন্যদের সঙ্গে লড়াই শুরু করে। সে একা আর সামনে হাজার হাজার সৈন্য, তবুও এলিস নিজের অসীম সাহস ও দক্ষতায় তাদের পরাস্ত করতে থাকে। নৌকায় থাকা কিনের সৈন্যরা তখন এলিসকে দেখে চিৎকার করে উৎসাহ দিতে থাকে। সবার মুখে তখন শুধু একটাই নাম, এলিস। এই দৃশ্য দেখে কিন কিছুটা মন খারাপ করে ফেলে, কারণ যদিও কিন ছিল রাজা, তবুও তার প্রতিটি জয় যেন এলিসের দয়ায় অর্জিত উপহার স্বরূপ পাওয়া। এলিস যে সম্মান পেয়েছিল তা সে নিজেই অর্জন করেছিল। সবাই এলিসকে ভীষণ শ্রদ্ধা করত, অথচ রাজা কিনকে একটুকুও নয়। এই কারণেই কিনের মনে এলিসের প্রতি এক ভয়ঙ্কর ঘৃণা জন্ম নিতে শুরু করলো। সে তীরের ধারে থাকা যত সৈন্য ছিল একে একে সবাইকে হত্যা করে সমস্ত ধন সম্পদ নিজের অধীনে নিয়ে নেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই এলিসের সামনে হাজির হয় হেক্টর, কিন্তু এলিস তাকে বুঝিয়ে বলে, প্রধান যুদ্ধ তো আগামীকাল হবে, তখনই তোমার সৈন্যদের সঙ্গে আমাদের সৈন্যদের প্রকৃত লড়াই হবে, সেখানেই স্থির হবে কোন সাম্রাজ্য বিজয়ী হবে। হেক্টর এবার নিজের বাহিনী নিয়ে ফিরে যায়, যারা তখন তীরে অপেক্ষা করছিল। হেক্টর যখন একটি তাঁবুতে প্রবেশ করে তখন জানতে পারে তার কিছু সঙ্গী এক নারীকে বন্দী করে রেখেছে। সেই নারী আর কেউ নয়, হেক্টরের নিজের কাজিন, যার নাম মীরা। মীরা তখন প্রচন্ড কাঁদছিল আর বলছিল, তোমরা এর শাস্তি অবশ্যই পাবে। এলিস তখন এগিয়ে গিয়ে মীরাকে ভালো করে দেখে এবং জিজ্ঞেস করে, তুমি কি আমার ভয় করছো না? মীরা মাথা নাড়িয়ে বলল, তুমি তো ভুল করছো না, শুধু নিজের দায়িত্ব পালন করছো। এলিস তা বুঝে যায় এবং মীরাকে মুক্ত করে দেয়। এলিস বুঝতে পারে যে মীরা একটি রাজকীয় পরিবার থেকে এসেছে, তার জীবনযাপন ও স্বভাব সেই রকমই। তখনই খবর আসে রাজা কিন তাকে ডেকেছেন। তাই এলিস সোজা তার তাঁবুর দিকে রওনা হয়। সামনে গিয়ে দেখে রাজা কিন তখনও বিরক্ত ও হতাশ। কিন এলিসকে কটু কথা বলে, তোমার এত অহংকার কেন? কারণ এলিস রাজা কিনের কোনো আদেশ ছাড়াই সামনে গিয়ে শত্রুদের উপর আক্রমণ চালিয়ে দিয়েছিল। এলিস তখন বলে, আমি যত ধন সম্পদ সংগ্রহ করেছি সবই আপনি নিয়ে নিন, আমার কিছুই দরকার নেই। কিন তখন আরো বেশি রেগে যায়, কারণ সে শুধু সম্মান চায় যেন প্রতিটি সৈন্যের মুখে শুধু তার নামই উচ্চারিত হয়। কিন্তু এলিসের উপস্থিতিতে সেটা আর সম্ভব হচ্ছিল না। রাগে অন্ধ হয়ে রাজা কিন আদেশ দেয় সৈন্যদের এবং তারা মীরাকে টেনে হিঁচড়ে এলিসের সামনে নিয়ে আসে। তার সামনে মীরাকে খুবই নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছিল, যা দেখে এলিসের ভেতরটা কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে তার তলোয়ার বের করে সৈন্যদের হুঁশিয়ার করে দেয় পেছনে সরে যেতে, কিন্তু মীরা তখন বলে, আমার জন্য নিজের প্রাণ বিপদে ফেলো না। এই দৃশ্য দেখে রাজা কিন বুঝে যায় এলিস হয়তো মীরাকে পছন্দ করতে শুরু করেছে। এই কারণেই সে স্পষ্টভাবে এলিসের সামনে ঘোষণা করে, এই মেয়েটি আজ থেকে আমার সেবা করবে। এলিস প্রচন্ড রেগে যায়, কিন্তু রাজা কিনকে সে মেরে ফেলতে পারে না, কারণ কিন একজন
রাজা। তাই রাগে ফুঁসতে ফুঁসতে এলিস তাঁবু ছেড়ে চলে যায়। এরপর এলিস নির্জনে বসেছিল হতাশ হয়ে। এমন সময় তার কিছু সৈন্য আসে যুদ্ধের জন্য তাকে আহ্বান জানাতে, কিন্তু এলিস স্পষ্ট জানিয়ে দেয়, আমি এদের জন্য যুদ্ধ করব না। এমনকি সে তার সৈন্যদেরও উপদেশ দেয়, তোমরাও কেউ যুদ্ধ করতে যেও না। এলিস ছিল অসম্ভব সাহসী, আর তার মধ্যে ছিল সব রকম দক্ষতা। এই কারণেই অন্যান্য সেনারা তাকেই নেতা হিসেবে মানত। পরদিন দেখা যায় হেক্টর ও মেল্টন তাদের সম্পূর্ণ বাহিনী নিয়ে ট্রয় সাম্রাজ্য রক্ষার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে রাজা কিন এবং তার ভাইও নিজেদের বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত। দুই রাজা একে অপরের সামনে আসে এবং শান্তিপূর্ণভাবে সমাধান খোঁজার চেষ্টা করে। তখন রাজা কিন জানিয়ে দেয়, তোমার ভাই মেল্টন আমার স্ত্রীকে নিয়ে গেছে, এখন ওর সঙ্গে আমার এক দ্বন্দ্ব হবে, যেই জিতবে স্ত্রী তার হবে। মেল্টন এই চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু রাজা কিনের মূল উদ্দেশ্য ছিল ট্রয় সাম্রাজ্য দখল করা। তাই সে তার ভাইকে বলে দেয়, তুমি তাকে হত্যা করে ফেলো। একপাশে মেল্টন আর অন্য পাশে কিনের ভাই দুজনই শুরু করে এক ভয়াবহ তরবারির লড়াই। এক পর্যায়ে মেল্টন ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। তখন কিনের ভাই তাকে হত্যা করতে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে হেক্টর আর সহ্য করতে পারে না। সে সঙ্গে সঙ্গে তার তরবারি হাতে তুলে নেয় এবং নির্মম সেই রাজাকে হত্যা করে। আসলে কিন্তু এমনই এক সুযোগ চাইছিল যাতে সে পুরো বাহিনী নিয়ে ট্রয় সাম্রাজ্য আক্রমণ করতে পারে। সে সাথে সাথে তার সৈন্যদের আদেশ দেয়, তাদের উপর হামলা চালাও। সব সৈন্য একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ট্রয়ের উপর। কিন্তু দুঃখজনকভাবে এলিস তখনও সেই যুদ্ধের অংশ নয়। তার অনুপস্থিতিতে সৈন্যদের মধ্যে উৎসাহ ও সাহসের অভাব থেকে যায়। বাকি সৈন্যরা একে একে মারা যাচ্ছিল। তাদের মন ভয়ে ভরে উঠেছিল, কারণ তারা জানে তারা এসেছিল তাদের রাজার স্ত্রীকে ফিরিয়ে আনতে। এখন যেহেতু তাদের রাজাই আর বেঁচে নেই, যুদ্ধ করে আর কি লাভ? এইসব কারণেই রাজা কিন ভয়ঙ্করভাবে পরাজিত হতে শুরু করলো। ট্রয় সাম্রাজ্য নিজেদের রক্ষা করতে অসাধারণভাবে সফল হচ্ছিল। এদিকে আমাদের দেখা যায় নদীর ধারে, যেখানে কিছু লোক মীরাকে নির্মমভাবে নির্যাতন করছিল। তাদের বিশ্বাস ছিল রাজ পরিবারের যে কোনো সদস্যই তাদের শত্রু, তাই মীরার সঙ্গে তারা অমানবিক ব্যবহার করছিল। ঠিক তখনই প্রবেশ ঘটে এলিসের। এলিস একে একে সকল সৈন্যকে বধ করে ফেলে এবং মীরাকে রক্ষা করে নিজ তাঁবুতে নিয়ে আসে। সে মীরাকে প্রতিশ্রুতি দিয়েছিল, তোমার কোনো ক্ষতি হতে দেব না। তাই মীরা তার সঙ্গে সম্পূর্ণ নিরাপদে ছিল। মীরা বুঝে গিয়েছিল এলিস আর পাঁচজনের মতো নয়, তার মধ্যে দয়া আছে, মমতা আছে, সে একজন সত্যিকারের সৎ সৈনিক। তবুও যখন এলিস রাতে ঘুমাতে যায়, তখন মীরা একটি ছুরি হাতে নিয়ে তাকে হত্যা করতে এগিয়ে আসে। তবে এলিস তা আগেই বুঝে গিয়েছিল। সে মীরাকে বলে, তুমি আমাকে হত্যা করে দাও, যদি বেঁচে যাই তাহলে আমি প্রতিটি শত্রু সৈন্যকে নিশ্চিহ্ন করে দেব। মীরা থমকে দাঁড়ায়, কারণ এমন সাহসী সৈনিকে হত্যা করা যায় না। এলিস তখন মীরাকে আরেকটি প্রতিশ্রুতি দেয়, আমি তোমার সাম্রাজ্যের বিরুদ্ধে আর যুদ্ধ করব না এবং আজই এখান থেকে চলে যাব। এলিস তার কিছু বিশ্বস্ত সৈন্যদের নিয়ে একটি নৌকায় ওঠে, নিজের জিনিসপত্র নিয়ে ট্রয় থেকে বিদায় নেয়। কিন্তু তখনই জানা যায় এলিসের ছোট ভাইও সেই যুদ্ধে অংশ নিয়েছিল। তাদের চেহারা ছিল একেবারে একরকম। এলিসের ভাই ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধে লড়তে চেয়েছিল। সে এলিসকেও বোঝাতে চেষ্টা করে, কিন্তু এলিস ইতোমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তবুও এলিসের ছোট ভাই এলিসেরই তলোয়ার হাতে নিয়ে সৈন্যদের সঙ্গে রওনা দেয় ট্রয় সাম্রাজ্যের উপর আক্রমণ করতে। বাকি সৈন্যদের মনে বিশ্বাস জন্মায়, এ তো এলিসই। তাই তারা এক নতুন উল্লাস আর উৎসাহের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। হেক্টর যখন এই সৈনিকের মুখোমুখি আসে, তখন সে তাকে নির্মমভাবে আঘাত করে। হেক্টরের বিশ্বাস হয় সে বীর সৈনিক এলিসকেই হত্যা করেছে, কিন্তু যখন সে তার হেলমেট খুলে দেখে, তখন চমকে ওঠে, এ তো এলিস নয়, এ তো ছিল তার ছোট ভাই। কিছু সময় পর এলিস এই খবর জানতে পারে এবং ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে। সে একাই ট্রয় সাম্রাজ্যের সামনে এসে হেক্টরকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানায়। তাদের মধ্যে এক ভয়াবহ লড়াই হয়। শেষমেশ এলিস বিজয়ী হয়, সে হেক্টরকে হত্যা করে ফেলে। এলিস তারপর হেক্টরের মৃতদেহ নিজের সঙ্গে টেনে নিয়ে যেতে থাকে, কারণ সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল, কারণ তার মনে হচ্ছিল তাকে শুরু থেকেই এই যুদ্ধে অংশ নিতে হতো। সে যদি থাকতো তাহলে তার ভাই হয়তো এখনো বেঁচে থাকতো। কিছু সময় পর হেক্টরের বাবা আসে। সে এসেছে নিজের পুত্রের মৃতদেহ ফেরত নিতে। সে চায় হেক্টরের শেষকৃত্য যেন সম্মানের সঙ্গে হয়। এলিস তখন রাজাকে জিজ্ঞেস করে, আপনার কি ভয় করছে না? এই মুহূর্তে আমি আপনাকে হত্যা করতেও পারি। তবে রাজা শুধু একটাই কথা বলল, আমার বড় ছেলে মারা গেছে, আমার আর কিছুতেই ভয় লাগে না। এই কথা শুনে এলিস হেক্টরের মৃতদেহ ফিরিয়ে দেয়। তার মনেও গভীর দুঃখ জমে উঠেছিল নিজের ভাইয়ের মৃত্যুর জন্য। এলিস মীরাকেও ফিরিয়ে দেয় এবং ট্রয়ের রাজার সঙ্গে প্রতিশ্রুতি করে,
আমরা 12 দিন পর্যন্ত তোমাদের উপর কোনো আক্রমণ করব না। আমরা এখন আক্রমণ করব না, তবে 12 দিন পর আমরা ফিরে আসব তোমাদের সাম্রাজ্য দখল করতে। এই কথা বলেই সবাই নিজ নিজ রাজ্যে ফিরে যায়। কিন্তু যখন এই সব ঘটনার কথা রাজা কিন জানতে পারে, তখন সে খুব হতবাক হয়ে যায়। তার মনে হতে থাকে এই এলিস আবার কে, সে কি এমন সিদ্ধান্ত নেওয়ার। তবে সময় থেমে থাকে না, ধীরে ধীরে 12 দিন পেরিয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় ট্রয় সাম্রাজ্যের রাজাকে, যিনি সৈন্যদের নিয়ে বাইরে এসেছেন। তিনি দেখতে পান সামনের দিকে অনেক সৈন্যের মৃতদেহ পড়ে আছে, আর সেখানে একটি বড় কাঠের ঘোড়া রাখা রয়েছে। রাজা কিছুতেই বুঝে উঠতে পারেন না এত বড় সেনাবাহিনী গেল কোথায়। ট্রয়ের মানুষ বিশ্বাস করতে শুরু করে কিন ও তার সৈন্যরা নিশ্চয়ই তাদের ধর্মীয় স্থানে আক্রমণ করেছিল, তাই তারা ঈশ্বরের শাস্তি পেয়েছে। সবাই একসাথে মারা গেছে, এটাই তাদের ধারণা। এই ভেবে ট্রয়ের রাজা এবং সাম্রাজ্যের সকলেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা ভাবে তাদের রাজ্য বেঁচে গেছে, আর ভয় পাওয়ার কিছু নেই। তারা সবাই সেই বিশাল কাঠের ঘোড়াটিকে স্মারক হিসেবে রাজ্যের ভিতরে নিয়ে আসে। সারা রাজ্য জুড়ে উৎসব আর আনন্দের ঢেউ বয়ে যায়। কিন্তু কেউ বুঝতে পারেনি ঘোড়াটি ফাঁপা নয়, তার ভিতরেই লুকিয়েছিল এলিস তার কয়েকজন সাহসী সঙ্গীকে নিয়ে। এই পরিকল্পনা ছিল তারই মাথা থেকে বের হওয়া। রাত গভীর হলে তারা ঘোড়ার ভিতর থেকে বেরিয়ে আসে। তারা সরাসরি প্রাসাদের দরজাগুলো খুলে দেয়। এদিকে এলিস কিনকে আগে থেকেই সংকেত দিয়ে রেখেছিল। কিন তখন বিশাল সেনাবাহিনী নিয়ে ট্রয়ের মধ্যে প্রবেশ করে। যখন পর্যন্ত ট্রয়ের সৈন্যরা কিছু বুঝে ওঠে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই সৈন্যরা ট্রয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে একের পর এক হত্যা করতে থাকে। কিন এতটাই নিষ্ঠুর ছিল যে সে প্রথম আঘাতেই ট্রয়ের বৃদ্ধ রাজাকে হত্যা করে ফেলে। তার মুখে বিন্দুমাত্র দয়ার ছাপও ছিল না। অন্যদিকে বাহিরে এলিস এবং তার সৈন্যরা অসম্ভব সাহসিকতার সঙ্গে লড়ছিল, কারণ এবার এলিস নিজেও তাদের পাশে ছিল। তার উপস্থিতি যেন সৈন্যদের মধ্যে এক অন্যরকম শক্তি এনে দিয়েছিল। এদিকে মীরাকেও আমাদের আবার দেখানো হয়, সে প্রার্থনা করছিল, দয়া করে তাদের সবাইকে রক্ষা করো। এই সময় কিন সেখানে এসে মীরার সঙ্গে দুর্ব্যবহার করতে চায়, কিন্তু মীরা নিজেকে রক্ষা করার জন্য একটি ছুরি রেখেছিল। সে সেই ছুরি দিয়েই কিনের গলায় আঘাত করে। কিন সঙ্গে সঙ্গেই মারা যায়। মীরা পালাতে চায়, কিন্তু কিছু সৈন্য তাকে ধরে ফেলে। তারা মীরাকে মারতে চায়। ঠিক তখনই এলিস এসে তাদের হত্যা করে। এলিস চায় মীরা যেন নিরাপদে পালিয়ে যায়। সে মীরাকে বলে এই জায়গা খুব বিপজ্জনক হয়ে উঠবে, ট্রয়ের পতন এখন অবশ্যম্ভাবী। তবে ঠিক তখনই হেক্টরের ছোট ভাই মেল্টন সেখানে উপস্থিত হয়। সে যখন দেখে তার বোন মীরা এলিসের কাছে আছে, তখন সে ভয় পেয়ে যায়। তার মনে হয় এলিস হয়তো মীরাকে আঘাত করবে, তাই সে কোনো দেরি না করে নিজের ধনুক তুলে নেয় এবং সরাসরি এলিসের পায়ে তীর ছোঁড়ে। এলিস তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকে, তবুও মীরাকে বাঁচাতে সে মেল্টনের সামনে এগিয়ে আসে। কিন্তু মেল্টন এক মুহূর্তও না থেমে বারবার তীর ছুঁড়তে থাকে। তীরগুলো একে একে এলিসের দেহে বিঁধ হতে থাকে। সে হয়ে পড়ে প্রচন্ড দুর্বল। এমন অবস্থায় এসে পড়ে সে মৃত্যুর দ্বার প্রান্তে। মীরা দৌড়ে এসে এলিসের কাছে পৌঁছায়। এলিস তাকে বলে, তুমি মেল্টনের সঙ্গে পালিয়ে যাও। মেল্টনের ভুল বোঝাবুঝি হয়েছে, আমি তো একভাবে তার বড় ভাইয়ের হত্যাকারীও। মীরা কিছুতেই এলিসকে ছেড়ে যেতে চায় না, তবে পরিস্থিতি এমন ছিল পালানোই একমাত্র উপায়। মেল্টন মীরাকে টেনে বাইরে নিয়ে যায়, কারণ তখন ট্রয় সাম্রাজ্য পুরোপুরি তাদের হাতছাড়া হয়ে গেছে। এদিকে এলিস এতটাই আহত ছিল যে সে কষ্টে কষ্টে মারা যায়, একাকী যন্ত্রণায় ছটফট করতে করতে। তার মৃত্যুর পরে সব সৈন্য একত্রিত হয়। তাদের চোখে ছিল অশ্রু, কারণ এলিস ছিল তাদের সেরা সৈনিক যে তাদের সাহস জুগিয়েছিল বারবার। তারা এলিসকে সম্মানের সঙ্গে শ্রদ্ধা জানায়, তার মৃতদেহ পুড়িয়ে দেয়। ধোঁয়ার কুণ্ডলী দেখে মীরা বুঝে যায় এলিস আর নেই। এলিস ছিল লাখে একজন। তার মতো সাহসী সৈনিক হয় না সহজে। রাজা কিনের সকল সৈন্য জানত এলিসের মতো সৈনিক হয়তো আর কোনোদিন জন্মাবে না, তবে তারা চিরকাল তার প্রতি বিশ্বস্ত থাকবে। এলিসের দাহ সম্পন্ন হওয়ার পর সৈন্যরা ট্রয় সাম্রাজ্য দখল করে নেয়। এলিস তাদের যে যুদ্ধবিদ্যা আর দক্ষতা শিখিয়েছিল, তারা তা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে থাকে। সবাই মনে মনে আশা করতে থাকে একদিন না একদিন আবার কেউ না কেউ এলিসের মতো জন্মাবে, আর তাকেই তারা নিজের রাজা হিসেবে মেনে নেবে। আমাদের গল্প এখানেই শেষ।